জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস তরুণের স্বপ্ন বইয়ে লিখেছিলেন, যদি স্বপ্নকে ছুঁতে হয়, স্বপ্নকে বাস্তবায়িত করতে হয়, তাহলে স্বপ্নকে তারিখ দাও। কবে কতদিনের মধ্যে কোন স্বপ্ন পূরণ হবে তার পরিকল্পনা করো, কারণ তারিখহীন স্বপ্নেরা আসলে এই কল্পনা। স্বাধীনতা লাভের পর আমাদের দেশের সার্বিক উন্নয়নের প্রশ্নে এদেশের সব স্বপ্নকে একে একে পূরণ করবার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ইন্ট্রোডিউস করেছিলেন এবং তারপরে পরবর্তী সব প্রধানমন্ত্রী স্বপ্নকে তারিখ দেওয়ার সেই লেগেসিকে কিন্তু বহন করে নিয়ে গেছে। যেমন আজ যখন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় দাঁড়িয়ে আমাদেরকে বিকশিত ভারতের স্বপ্নের কথা বলেন, তখন কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার নির্দিষ্ট তারিখ দিয়ে তিনি বলেছিলেন যে 2047 সালের মধ্যেই আমাদের ভারতকে আমরা বিকশিত ভারতে পরিণত করব। हर चुनौती को पार करते हुए हम समृद्ध भारत बना सकते हैं। हम 2047 विकसित भारत का लक्ष्य प्राप्त कर सकते हैं। এখন বিকশিত ভারত বলতে আমাদের প্রধানমন্ত্রী ভারতের সার্বিক উন্নয়নের কথা বললেও মূলত শিল্প উন্নয়নকেই কিন্তু বেশি করে ফোকাস করেছেন তিনি। কিন্তু কিভাবে আজকের ভারত 2047 সালে গিয়ে একটা শিল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, তার জন্য কি কি পরিকল্পনা নিয়েছি সেগুলোও কিন্তু আমাদের জানা দরকার। এর আগের ভিডিওটাতে আমি প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের কথা বিস্তারিতভাবে বলেছি। সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে ভারত সরকার ভারতের রোড ইনফ্রাস্ট্রাকচারকে আন্তর্জাতিক মানে নিয়ে যাচ্ছে। আর আজকের এই ভিডিওটাতে আমি ব্যাখ্যা করে বলবো যে 2047 সালের আগে ভারতের রেল ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে। দেখুন, দেশের শিল্প উন্নয়নে গতি আনার জন্য সড়ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেমন গতিশক্তি প্রকল্পকে বাস্তবায়িত করছি, বন্দর ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য আমরা যেমন সাগরমালা এবং ভারতমালা প্রকল্পকে হাতে নিয়েছি, তেমনি একইভাবে ভারতের রেল যোগাযোগের উন্নতি, যাত্রী পরিষেবা বৃদ্ধি এবং দেশের শিল্প পরিকাঠামো এবং শিল্প উদ্যোগের উপরে ইতিবাচক প্রভাব তৈরি করবার জন্য ভারত সরকার কিন্তু একাধিক রেল প্রকল্পকেও হাতে নিয়েছে বা গ্রহণ করেছে। তবে 2047 সালের বিকশিত ভারত এবং শিল্পোন্নত ভারতকে গড়তে ইন্ডিয়ান রেলওয়ে যে রেভলিউশনারি প্রজেক্ট নিয়েছে সেটা হলো মালগাড়ি চলাচলের জন্য সম্পূর্ণ আলাদা রেল লাইন মানে ডেডিকেটেড ফ্রেইট করিডোরের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে এই ডেডিকেটেড ফ্রেইট করিডোর প্রকল্প বাস্তবায়নের জন্য বর্তমান ভারত সরকার স্বাধীন ভারতের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট 1,24,000 কোটি টাকার বাজেটকে বরাদ্দ করেছে। মালগাড়ির দৈর্ঘ্য দ্বিগুণ হবে, প্রায় 1.5 কিলোমিটার, ডাবল ডেকার কন্টেনার বহন করবে, মানে পরিবহন ক্ষমতা কিন্তু এক ধাক্কায় 4 গুণ বৃদ্ধি পাবে। মূলত দুটি কারণে ভারত সরকার এই 1,24,000 কোটি টাকার এই বিরাট প্রকল্পকে হাতে নিয়েছে। এক, দেশের শিল্প পরিবহনকে সুপার ফাস্ট করা এবং দুই, রেল দুর্ঘটনাটাকে একেবারেই কমিয়ে আনা। দেখুন, রেল দুর্ঘটনার কথা বলি, তার অনেকগুলো কারণ থাকলেও মালগাড়ি এবং যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন একই রেল ট্র্যাকে বা রেল লাইন দিয়ে চলে। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো উন্নত দেশে কিন্তু এই রকমটা ঘটে না। আর ভারতে যত রেল দুর্ঘটনা হয় সবই কিন্তু এই একই কারণে ঘটে। সম্প্রতি অতীতে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো ভারতের অধিকাংশ রেল দুর্ঘটনায় কিন্তু মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, অথবা কোথাও মালগাড়ি দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জার এসে ধাক্কা মেরেছে, অথবা মালগাড়ি পেছন থেকে ট্রেনে ধাক্কা মেরেছে। এই রকম কোনো না কোনো কারণেই ঘটেছে। মানে কোনো না কোনো কারণে মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেন একই ট্রাক দিয়ে চলার জন্যই কিন্তু ভারতীয় রেল বারবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। ওই যে বললাম, পৃথিবীতে একমাত্র এই দুর্ভাগা দেশ ভারতেই মালগাড়ি আর প্যাসেঞ্জার গাড়ি একই রুটে চলে। আর এই একই রুটে চলার কারণে গত 10-15 বছরের পরিসংখ্যান যদি আপনি খেয়াল করেন, প্রতি বছর রেল দুর্ঘটনায় ভারতে 10 থেকে 15,000 মানুষ মারা যায়। পরিসংখ্যানটা চমকে ওঠার মতো হলেও দুর্ভাগ্যবশত এটাই হলো ভারতের বাস্তব সত্যিটা। এই প্রকল্পের মূল উদ্দেশ্যটাই হলো রেল দুর্ঘটনাকে কমানো। আর একটা এবং সবচেয়ে বড় উদ্দেশ্য হলো ভারতের শিল্পের জন্য মাল পরিবহন হয়, সেই মাল পরিবহনে গতি আনা, অর্থাৎ সুপার ফাস্ট মালপরিবাহী ট্রেন ব্যবস্থা গঠন করা। সুপার ফাস্ট বলতে এই মালবাহী ট্রেনগুলো সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে যাতে চলতে পারে এবং বাধাহীনভাবে চলতে পারে তার ব্যবস্থা করা। দেখুন, যেহেতু যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন উভয় একই ট্র্যাকে চলতো এতদিন, ফলে মালগাড়ি সবসময় কিন্তু নির্দিষ্ট সময়ের তুলনায় লেটে চলতো। বেশিরভাগ সময় ভারতে মালবাহী ট্রেনগুলো বিলম্বিত হতো এই কারণেই, কারণ যাত্রীবাহী ট্রেনগুলোকে সবসময় আমরা অগ্রাধিকার দিতাম এবং মালগাড়ি ট্রেনগুলোকেই কিন্তু আমরা অপেক্ষা করাতাম। আমরা দেখেছি কখনো কখনো মালবাহী গাড়িগুলোকে লাইনের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা এবং দাঁড়িয়ে থাকতে হয়, যার ফলে মালগাড়িগুলোকে মাল সঠিক সময়ে কোনোদিনই
পাঠানো সম্ভব হয় না। আর সেই কারণে দেশের মালবাহী ট্রেনগুলোর গড় গতি মাত্র 24 কিলোমিটার পার ঘন্টা। উদাহরণস্বরূপ দিল্লি থেকে মুম্বাইয়ে কোনো পণ্যকে যদি রেলে করে পাঠাতে হয়, মানে মালগাড়িতে করে পাঠাতে হয়, তাহলে সেখানে পৌঁছতে 65 ঘন্টা সময় লেগে যায়, যেটা অত্যন্ত স্লো। যেখানে ট্রাকে করে যদি মুম্বাই থেকে দিল্লিতে মাল পৌঁছতে হয় সড়ক পথে, তাহলে মাত্র 14 ঘন্টা সময় লাগে। স্বাভাবিকভাবেই বিজনেসম্যানরা রেলে মাল পাঠানোর বদলে বাই রোড ট্রাকে মাল পাঠানোটাকেই তো বেশি করে প্রেফার করবে, তাই না? শুধু তাই নয়, ভারতীয় রেলওয়ের আয়ের প্রধান উৎসই কিন্তু হলো এই মালবাহী মালগাড়িগুলো, যেটা ভারতীয় রেলের বার্ষিক আয়ের 64% দেয়। মানে মালগাড়ি থেকে 64% আয়, আর যাত্রীবাহী ট্রেনগুলো থেকে আসে মাত্র 29%, বাকি 7% আসে ক্যাটারিং, পার্সেল এবং বিজ্ঞাপনের আয় থেকে। যদিও মজার ব্যাপার হলো যে রেলওয়ে বাজেটের অধিকাংশই কিন্তু যাত্রীবাহী ট্রেন পরিচালনার জন্যই ব্যয় করা হয়, কারণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে রেলকে পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। মোদ্দা কথা হলো যে মাল পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি টাকা ভারতীয় রেল মালগাড়ি থেকে রোজগার করলেও সেই মালবাহী ট্রেনগুলোকেই কিন্তু সব সময় সবচেয়ে বেশি অবহেলা করা হয়। আর তার ফলে লজিস্টিক কোম্পানিগুলো রেলের বদলে রোডকেই কিন্তু মাল পরিবহনের জন্য বেশি প্রেফার করে। আগেই বলেছি, এর মূল কারণটাই হলো মালগাড়ির স্লো গতি, মানে দেরিতে মাল পৌঁছানো। যদিও ট্রাকের তুলনায় ট্রেনে পণ্য পরিবহন অনেকটা সস্তা, কোম্পানিগুলো বাই রোড ট্রাকে করে মাল পরিবহন করাটাকেই প্রেফার করে। যদিও 1950 সালে দেশের মোট 83% মালবাহী পরিবহন রেলের মাধ্যমে সম্পন্ন হতো, যেটা 2011 সালে কমে 35% নেমে আসে। আর বর্তমানে বেশিরভাগই কিন্তু কার্গো ট্রাকের মাধ্যমে পরিবহন করা হচ্ছে বাই রোড, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আবার ভারতের রাস্তায় যানজটও কিন্তু এই কারণেই তৈরি হয়। আর তাই ভারতীয় রেলের এই মাল পরিবহনের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত করবার জন্য ইন্ডিয়ান রেল একটা ডেডিকেটেড ফ্রাইট করিডর, মানে মালগাড়ির জন্য সম্পূর্ণ আলাদা রেলপথের পরিকল্পনা করছে। অর্থাৎ এমন একটা রেলপথ যেখানে শুধুমাত্র মালগাড়ি চলবে, শুধুমাত্র মালপত্রই পরিবহন হবে। আর এটিকেই কিন্তু আমরা ডেডিকেটেড ফ্রেইট করিডর বা ডিএফসি বলছি, যেখানে উচ্চ গতিতে হাই স্পিড মালগাড়ি চলবে এবং পরিবহন ক্ষমতাও বাড়ানো হবে, মানে গতি বেশি হবে, মাল পরিবহনের ক্ষমতাও বেশি হবে। যেহেতু মালগাড়ি অত্যন্ত ভারী, তাই এর গতি 100 কিলোমিটারের বেশি নিয়ে যেতে অনেক বেশি শক্তিশালীভাবে এই ট্র্যাকগুলিকে তৈরি করা হচ্ছে। এবং দ্বিতীয়ত, মাল পরিবহনের ক্ষমতা বাড়ানোর জন্য ভারতে প্রথমবারের জন্য ডাবল ডেকার মালগাড়ি আনা হচ্ছে, মানে মালগাড়িতে একটা কন্টেনারের ওপরে আরেকটা কন্টেনারকে রাখা হবে এবং ওপরে নিচে দুটো কন্টেনারকে একসঙ্গে বহন করবার জন্য মালগাড়ি পরিবহনের রাস্তায় যে টানেলগুলো আছে তার সাইজও কিন্তু কেটে তার উচ্চতা বাড়িয়ে 2.5 গুণ সাইজের করা হবে। তৃতীয়ত, উন্নত ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মালগাড়ি পরিবহনের জন্য আধুনিক প্রযুক্তিকে ব্যবহার নিশ্চিত করা হবে, যাতে করে একসাথে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। যেমন প্রথমত, লজিস্টিক খরচ কমে যাবে, মালপত্র পরিবহনের শক্তি এবং দক্ষতা বাড়বে, কারণ ট্রেনকে বারবার থামতে হবে না। এর পাশাপাশি মালপত্রের চলাচল দ্রুত হবে এবং এটা অবশ্য পরিবেশ বান্ধবও হবে, অন্তত ট্রাকের তুলনায়। দ্বিতীয়ত, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, কারণ একটা বড় পরিসরে ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বাস্তবায়িত হলে খুব স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হয়। তৃতীয়ত, যেখানে এই করিডর যাবে সেখানে রিয়েল এস্টেটের দাম, মানে জমির দাম বৃদ্ধি পাবে এবং নিউ ট্রেড হাব তৈরি হবে, সেখানেও কিন্তু আরও কর্মসংস্থান তৈরি হবে। আর তাই এই সব কিছু যাতে একসাথে এবং দ্রুত গতিতে করা যায়, তার জন্য ভারত সরকার একটা পৃথক সংস্থা পর্যন্ত গঠন করেছে, যার নাম DFCCIL, মানে ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া, যা রেল মন্ত্রকের অধীনে কাজ করবে, যার মূল দায়িত্ব হবে ডেডিকেটেড ফ্রেইট করিডরের পরিকল্পনা করা এবং বাস্তবায়িত করা। অর্থাৎ এর দায়িত্ব হলো করিডরের পরিকল্পনা, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ, যদিও সবকিছুর পরিচালনা করবে ভারতের রেল মন্ত্রক। আর এই প্রকল্পের আওতায় প্রথমে 2টি রুট পরিকল্পিত হয়েছে এবং কয়েক বছর পরে দেশের প্রধান প্রধান শহরগুলোকে সংযুক্ত করতে আরও 3টি নতুন রুট প্রস্তাব করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ডিএফসি ভারতের কোথায় কোথায় এই ডেডিকেটেড ফ্রেইট করিডর তৈরি করছে? প্রথম ধাপে এখানে 2টি ডেডিকেটেড ফ্রেইট করিডর নির্মাণ করা হয়েছিল, যার কাজ প্রায় শেষ হয়ে গেছে। একটা পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইট করিডর এবং অন্যটি পূর্বাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইট করিডর। 1 নম্বর হচ্ছে পূর্বাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইট করিডর, যেটাকে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর, সংক্ষেপে EDFC বলা হচ্ছে, যেটা পাঞ্জাবের লুধিয়ানা থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য কিন্তু 1800 কিলোমিটার মতো। দ্বিতীয়ত, পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইট করিডর বা ওয়েস্ট
ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর, সংক্ষেপে WDFC। এটা উত্তরপ্রদেশের দাদরি থেকে মহারাষ্ট্রের জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট বা নাভি মুম্বাই পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটার মতো। এই দুটি করিডোরের মধ্যে পশ্চিমাঞ্চলীয় করিডোরের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং পূর্বাঞ্চলীয় করিডোরের কাজ 90% সম্পন্ন হয়েছে, মাত্র কিছু অংশই বাকি রয়েছে। যেহেতু এই দুটি করিডোর থেকে আমরা প্রত্যাশা মতো ফল পেতে শুরু করেছি, তাই ভারত সরকার এখন আরো 3টি নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েও গেছে এবং এই 3টি নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোরের নির্মাণ কার্য খুব শীঘ্রই শুরু হবে। নতুন এই 3টি করিডোরের মোট দৈর্ঘ্য হবে 4300 কিলোমিটারের মতো এবং এতে প্রায় 2 লাখ কোটি টাকা খরচ হবে। প্রথম দুটোর কথা তো বললাম, তৃতীয়টা হলো পূর্ব উপকূল ট্র্যাক মানে ইস্ট কোস্ট ডেডিকেটেড ফ্রেট করিডোর। এই করিডোর পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে শুরু হবে এবং এটি পূর্ব উপকূল অতিক্রম করবে, যার মধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পর্যন্ত যাবে এবং পরে বিশাখাপত্তনমের ভাইজাগ পোর্ট পর্যন্ত এই করিডোরকে পরিকল্পনা করে রাখা হয়েছে এবং প্রয়োজনে পরবর্তীতে এটি অন্ধ্রপ্রদেশের তেনালি পর্যন্ত সম্প্রসারিত হবে, যার দৈর্ঘ্য হবে 1200 কিলোমিটারের মতো। চতুর্থ করিডোরটি হবে নর্থ সাউথ করিডোর, অর্থাৎ এটি মধ্যপ্রদেশের ইটারসি থেকে শুরু করে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম পর্যন্ত যাবে এবং পরে অন্ধ্রপ্রদেশের তেনালি পর্যন্ত সম্প্রসারিত হবে, যার মোট দৈর্ঘ্য হবে 1000 থেকে 1200 কিলোমিটার মতো। এবং পঞ্চম করিডোরটি বর্তমানে পরিকল্পনা স্তরে রয়েছে, যদিও এটি হলো ইস্ট ওয়েস্ট করিডোর। এটা হবে ভারতের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল রেল প্রকল্প। ইস্ট ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডোর, সংক্ষেপে EWDFC, পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে মহারাষ্ট্রের পালঘর পর্যন্ত যাবে, যার দৈর্ঘ্য হবে কিন্তু 2000 কিলোমিটারেরও বেশি। আশা করি বুঝতে পারলেন যে এই 5টি করিডোর দিয়ে গোটা ভারতবর্ষ কভার হয়ে যাবে এবং ভারতের মাল পরিবহনে গতি এলে ভারতের শিল্প বিপ্লবও কিন্তু খুব বেশি দূরে থাকবে না। আপনি ভাবলে অবাক হবেন যে এই প্রকল্পের অধীনে শুধুমাত্র যে শক্তিশালী মালগাড়ির রেলের লাইন তৈরি করা হচ্ছে তাই নয়, সাথে সাথে প্রতিটি মালগাড়ির দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে, মানে 1.5 কিলোমিটার করা হবে, যেটা আজকের মালগাড়ির দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ হবে। এবং 2 মালগাড়ি হবে ডাবল ডেকারের, অর্থাৎ একটা কন্টেনারের ওপরে আর একটা কন্টেনার রাখা হবে। মালগাড়ি যদি ডাবল ডেকার হয় এবং মালগাড়ির দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে মাল পরিবহনের ক্ষমতা কিন্তু 4 গুণ বৃদ্ধি পাবে। এবং 3, ডাবল ডেকার মালগাড়ি চালানোর জন্য এক্সিস্টিং টানেলগুলো নতুন করে বানিয়ে উচ্চতাটা কিন্তু 2.5 গুণ করা হচ্ছে। আর এই প্রকল্পের আওতায় বিশ্বের প্রথম 10.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ বানানো হচ্ছে। 10.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর, শ্রীনগর, বারমুলা রেড সংযোগ প্রকল্পে বানানো হচ্ছে। অনেকের নাম শুনে থাকবেন। এই সুড়ঙ্গটি ভারতের রেলওয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে, যা হিমালয়ের নিচ দিয়ে তৈরি হচ্ছে। এই সুড়ঙ্গটা নির্মাণের পরে এটি ভারতের রেলওয়ের জন্য হিমালয় পার করার একটা নতুন এবং দ্রুত গতির একটা বিকল্প রুট হিসেবে কিন্তু কাজ করবে। চতুর্থত, নতুন 12,000 HP মালগাড়ির লোকোমোটিভ গুলো হবে আজকের মালগাড়ির তুলনায় দ্বিগুণ শক্তিশালী এবং এর গড় গতিবেগ হবে 100 কিলোমিটার পার ঘন্টারও বেশি। মানে ভারতের মালগাড়িগুলো হবে সুপার ফাস্ট গতির, যেটা আজকের মালগাড়ির গতির কিন্তু 3 গুণ বেশি গতি নেবে। আর 5, নতুন এই প্রকল্পে বিশ্বমানের অটোমেটেড সিগন্যাল সিস্টেম বা স্বয়ংক্রিয় সাংকেতিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যার ফলে রেল দুর্ঘটনা কিন্তু একেবারেই কমে আসবে বলেই বিশেষজ্ঞরা মনে করছে। যদিও রেল দুর্ঘটনার মূল কারণই হলো মালগাড়ি এবং যাত্রীবাহী গাড়িগুলোকে একই রুটে চালানো, যেটা আজকের এই আধুনিক ভারতের জন্য রীতিমতো কিন্তু একটা লজ্জার দিক, অন্ধকারের দিক। প্রতি বছরই রেল অ্যাক্সিডেন্টে যে হাজার হাজার মানুষ মারা যায়, সেই সংখ্যাটা কিন্তু অনেক কমবে বলেই বিশেষজ্ঞরা আশা করছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন যে দেশ হিসাবে আমরা সঠিক পথে এগোচ্ছি কিনা। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।